প্রিয় দর্শক, ইসমানী মির্জাবু শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভূ রাজনীতি ও মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে মালয়েশিয়া সফর করেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমার সর্বডানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর নির্বাহী পরিচালক জনাব পারভেজ করিম আব্বাসী রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জহুরুল আলম রয়েছেন আমাদের সাথে। জরুরি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এই কারণের জন্য, আপনি খবরের মধ্যে থাকেন, সংবাদে থাকেন। আমরা দুটা সফর, খুব গুরুত্বপূর্ণ সফর, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দায়িত্ব পাবার পর প্রথম সফর হিসেবে মালয়েশিয়ায় গিয়েছেন এবং তারপরে চীনে গিয়েছেন, এবং এটা নিয়ে নানা রকম নেটিজনদের নানা বক্তব্য রয়েছে, এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের আলাপ আলোচনা রয়েছে। আসলে এই সফর দুটি, বিশেষ করে চীনের সফর নিয়ে, এই সফরটি নিয়ে এক ধরনের পার্শ্ববর্তী দেশের কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটি বুঝবার চেষ্টা করা হচ্ছে, এবং চীনের সাথে যে সফর, যে আলোচনা, সব কিছুর মধ্যেই অত্যন্ত প্রশংসিত, এবং বাংলাদেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে কথা হয়েছে। 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, সেখানকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবার সাথে কথা হয়েছে। আপনি এই সফরকে কিভাবে বিশ্লেষণ করতে চান? আসলে মানে আমাদের যে ভূ রাজনৈতিক যে আমাদের বাংলাদেশের অবস্থান, এই অবস্থানকে তো অস্বীকার করা যাবে না। আমরা যে প্রক্সিমিটিতে আছি, চায়না, ইন্ডিয়া, বা এমনকি এখানে পারমাণবিক শক্তিধর দুটো দেশ আছে, পাকিস্তান আছে, আর দূরের যারা যেটা পাওয়ারফুল নেশনস আছে তারা তো আছেই, বিভিন্নভাবে তারা আমাদের নানা রকম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িয়ে আছে। কাজেই বাংলাদেশের যখন কোনো ডিপ্লোমেসি করতে হয়, কোনো ফরেন পলিসি করতে হয়, তখন এই বিষয়গুলো মাথায় রেখেই তারা নিশ্চয়ই আমাদের যারা নীতি নির্ধারক আছেন সেইভাবেই পলিসি ফ্রেম করেন। প্রশ্নটা সঙ্গত কারণেই আসছে যে কেন মানে চায়না আগে বা কেন ভারত নয়, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমার মনে হয় যে প্রাথমিক যে সমালোচনার যে সমীকরণটা, সেটাকে কিন্তু অনেকটাই চাপা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মানে মালয়েশিয়া থেকে তার সফরটি শুরু করার মাধ্যমে উনি এটাই এস্টাবলিশ করেছেন যে বাংলাদেশের যে ফরেন পলিসি, যেটা বারবারই উনি বলার চেষ্টা করছেন, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ অবশ্যই মানে ঠিকই আছে, কিন্তু একই সঙ্গে আমরা তো কোনো বিচ্ছিন্ন দেশ নই। আমরা নানাভাবে স্বার্থ সংশ্লিষ্টতার দিক থেকে অনেকগুলো নেশনের সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে আছি। সেটা নিরাপত্তা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ভূ রাজনৈতিক প্রভাব বলেন, আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে বলেন, সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় যে একটা যেটাকে বলা যায় যে মাল্টি অ্যালাইনমেন্ট ডিপ্লোমেসি যেটা বাংলাদেশ এখন পার্সু করছে, সেটা হচ্ছে যে সবার সঙ্গে একটা কৌশলগত সম্পর্ক তারা রক্ষা করবে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। সেদিক থেকে আমার মনে হয় যে চায়নাকে বেছে নেওয়া হয়েছে, কারণ এখন বাংলাদেশের প্রধান প্রয়োজনগুলো কি? প্রধান প্রয়োজন হচ্ছে অবকাঠামো, ইকোনমিক ইন্টারেস্ট, এবং একই সঙ্গে আপনার আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, তাদের কাছ থেকে কিছু অর্থনৈতিক সমর্থন বা সহযোগিতা চাওয়া। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় যে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে চীনকে বাছাই করা হয়েছে আমার দৃষ্টিতে। কারণ দেখেন যে যেই 17টি সমঝোতা স্মারক কথা আপনি বলেছেন, সেখানে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের কী বল যে অর্থনীতিকে পুনর্জাগরণ করা, অবকাঠামোকে আরও এগিয়ে নেওয়া, এবং একই সঙ্গে ওয়াটার ম্যানেজমেন্টের যে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তিস্তাকে ঘিরে, সেটি নিয়েও কিন্তু বাংলাদেশের একটা আগ্রহ আছে, চায়নার দিক থেকেও একটা আগ্রহ আছে। তো সব কিছু মিলিয়ে এই ডিপ্লোমেসিটা হচ্ছে গিয়ে কাউকে বাদ দিয়ে নয়, যেটাই বিভিন্ন স্ফিয়ারে আলোচনা হয় যে ভারতের সঙ্গে ভারতকে কি মানে আলাদা করা হলো কিনা, ভারতকে বাইপাস করা হলো কিনা। আমার মনে হয় যে এই যুক্তিটা মনে হয় যথার্থ নয়, কারণ ভারতের সঙ্গে আমাদের নিরাপত্তার বিষয় আছে, ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের বিষয় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত কিন্তু আমাদের নেইবারিং বর্ডারিং কান্ট্রি। সুতরাং এই বর্ডারিং কান্ট্রির সঙ্গে এনগেজমেন্টের বিষয়টি কিন্তু যতই আমরা কি বলবো যে স্ট্র্যাটেজিক বিষয় থেকে নানা ধরনের উত্তেজনার বিষয়গুলো দেখি, বা অতীতে ভারতের যে রাজনৈতিক যে এবং কৌশলগত যে অবস্থান ছিল, সেটা সবসময় কিন্তু বাংলাদেশকে এক ধরনের
কি বলবো যে আধিপত্য মানে কারী এক ধরনের মনোভাব তারা পোষণ করেছে। আমাদের নানা ধরনের ইকোনমিক ইন্টারেস্ট থেকে শুরু করে, আমাদের ওয়াটার শেয়ারিং থেকে শুরু করে, বর্ডার ইন্টারেস্ট থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু আমরা ভারতের কাছ থেকে এক ধরনের কি বলে হস্টাইল একটা বিহেভিয়ার পেয়েছি। তো সেটি আশা করা যায় যে নতুন সরকারের সময় সেটা হবে না, এটা ধারণা করা হয়েছিল। যদিও এখনকার বাস্তবতায় কিন্তু আমরা দেখছি না যে ভারত আমাদের সঙ্গে সেরকম, যেমন পুশিনের ঘটনা যদি আমরা মাথায় রাখি, তাহলে মনে হয় যে তারা হস্টিলিটি করছে। আবার একই সঙ্গে এটাও সিগন্যালিং আছে বা এই সমীকরণও আছে যে ভারত সম্পর্কে রিসেট করতে চায়। তার একটা সিগন্যাল হচ্ছে যে ভিসা মানে আবার পুনরায় শুরু করা। সেটি আজকে থেকে আপনি অনুষ্ঠান যখন শুরু হচ্ছে মানে 28 তারিখ থেকেই কিন্তু সেটি শুরু হবে। কাজেই আমি মনে করি যে এখানে মানে সমীকরণটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি একদিকে আছে, আরেকদিকে হচ্ছে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট আছে। তো সেই বিবেচনা থেকেই কিন্তু সরকার প্রথম নয় চায়নাকে বেছে নিয়েছে। সুতরাং এখানে অন্য দেশের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জি, মিস্টার আব্বাসি, আমি একটা জায়গায় আসি, যেটি মিস্টার জহুরুল আলম তিনি একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে ভিসা যে ওপেন করা হলো সে কথাটা বলা হলো। এখানে আসলে ভিসা যে পুনরায় ওপেন করা বাংলাদেশিদের জন্য সেটি আসলে কার স্বার্থ? আমাদের স্বার্থ না তার স্বার্থ? এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথা বলা হচ্ছে। কারণ মেডিকেল ভিসা তারা দিচ্ছিল, কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণের জন্য আমরা দেখেছি যে সেখানকার অনেকগুলি ব্যবসা বাণিজ্য, বিশেষ করে কলকাতার প্রায় সেখানে যারা দোকানদারিরা আছেন বা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আন্দোলনও করেছে। সেখানকার হোটেলগুলোও কিন্তু এক ধরনের বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সো মিস্টার আলম যেটা বললো সেটি হচ্ছে আসলে একদিকে পুশিন আর একদিকে ভিসা ওপেন। সুতরাং উনি এই লেন্সে দেখবার চেষ্টা করছে, তারা বন্ধুত্বের কথাও হয়তো ভাবছে, কিন্তু আসলে ব্যাপারটা কি তাই কি না যে ভিসা ওপেন করেই কি আমরা আসলে আমাদের স্বার্থ না উভয়ের স্বার্থ না ওদের স্বার্থ? আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ। জাহির ভাইয়ের সাথে আমি মোটামুটি একমত। উনি যেটা বলেছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আপনার প্রশ্নের মধ্যেই বোধহয় উত্তরটা আছে। ভারতের সাথে সম্পর্কটা কি হয়েছে আমাদের বাংলাদেশের, যেহেতু আমাদের একটা দক্ষিণ এশিয়ার মতো একটা জায়গায় আছি, আমাদের প্রতিবেশী এবং বিশ্বের সবচেয়ে বড় একটি বর্ডার, 4000 প্রায় ছুঁই 4100 কিলোমিটারের মতো এখানে বর্ডার। অনেক কিন্তু এখানে অর্থনীতি কিন্তু এখানে সুযোগ ছিল, ইকোনমিক পোটেনশিয়াল ছিল কোঅপারেশনের। তো ভারতের সাথে সম্পর্ক আমাদের হচ্ছে কি এক পা সামনে এগোলে দু পা পিছানো হয়। এবং আপনি যে আপনার প্রশ্নের উত্তরটা দিই, এখন যে এই ভিসাগুলো খুলে দেওয়া হলো, বাস্তবিক আকারে এখানে ভারতের এখানে সুবিধা বেশি পাবে। কেননা আমাদের এখান থেকে 2023 সাল যে পুরো একটি সাল যেখানে হচ্ছে যে নর্মালভাবে ট্যুরিস্টরা গেছে, ভারতীয় তথ্য অনুযায়ী 21 লাখের ঊর্ধ্বে পর্যটক বাংলাদেশ থেকে গেছে। সর্বনিম্ন খরচ যদি করেন, আমরা এক্সচেঞ্জ রেট যদি নিই, তাহলে হচ্ছে $1.5 বিলিয়ন থেকে $3 বিলিয়ন মতো আমাদের বাংলাদেশি পর্যটকরা নানান খাতে, এমনি পর্যটনের জন্যে বা হচ্ছে আপনার শপিং করার জন্যে বা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্যে বা হচ্ছে ধর্মীয় কারণে খাজা বাবার এখানে মাজার জিয়ারত করা বা নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করা, আমাদের যেখানে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী ভাইরা এখানে আছেন, বোনেরা আছেন, তারা ওখানে নানান এখানে তীর্থতে যাওয়া, সব কিছু মিলে কিন্তু 3 থেকে 5 বিলিয়ন ডলারের মতো হবে যদি আপনি আনঅফিসিয়ালি ধরেন। এবং ভারতের অর্থনীতি, বিশেষত পশ্চিমবঙ্গের অর্থনীতি, এটা কিন্তু কলকাতার অর্থনীতি তো বলতেই হবে, এটা কিন্তু অনেক অংশেই কিন্তু হচ্ছে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। এবং এখন যে শুভেন্দু অধিকারী যে আসছেন, নতুন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সকাল দুপুর রাত ওরা বাংলাদেশকে গালমন্দ না করলে ওনার পেটের ভাত হজম হয় না, আমাদের দেশের ভাষা অনুযায়ী বলা যায়। কিন্তু উনিও বুঝতে পারছেন এবং ওনাকে যারা চালাচ্ছেন দিল্লিতে, যে বাংলাদেশের সাথে পর্যটকরা যদি আসা যাওয়া না করা হয়, কলকাতার কিন্তু স্বাভাবিক অবস্থা ফেরত আসবে না। কিন্তু আমি আবার এর মধ্যেও বলবো, নিশ্চয়ই ভারতের সাথে আমাদের 54টার মতো অভিন্ন নদী আছে এবং আমাদের তার সাথে হচ্ছে যে আমাদের এনার্জির উপর ডিপেন্ডেন্ট আছি। ইন্দো বাংলাদেশ যে ডিজেল এখানে ফ্রেন্ডশিপ লাইন আছে, আমরা এখানে অনেক ধরনের কাঁচামাল এবং খাদ্য শস্য আমরা আমদানি করি ওদের কাছ থেকে। এবং আমাদের যে নেপাল এবং ভুটান থেকে যে আমরা পাওয়ার ট্রানজিট করছি, সেটা আমরা ভারতের এখানে সহযোগিতা বা গুডউইলের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু ভারতে যদি দেখুন কিছু কিছু স্ট্র্যাটেজি কিন্তু ভুল হয়। প্রথম দিকে কিন্তু ওরা সাহস করে এগিয়েছিল বিএনপির সাথে সম্পর্ক রিসেট করার জন্য, কিন্তু
তারপর দেখুন পশ্চিমবঙ্গে বা আপনার আসামের এই ঘরোয়া রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে ওরা যেভাবে এখানে বাংলাদেশে নিয়ে যেভাবে গালমন্দ করলো বা যেভাবে নেগেটিভ পাবলিসিটি করলো এবং ওখানকার ভারতীয় বাঙালি মুসলমান নাগরিকদেরকে আমাদেরকে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে পোষণ করার চেষ্টা করলো, বাংলাদেশের উপর কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু ওরা এক্সার্ট করার চেষ্টা করলো যে তুমি কিন্তু এখানে চীনের সফরে যাবে না, চীনের সাথে অ্যালাইন্ড হবে না, আমাদের সাথে হও। দেখুন একটা কিন্তু ফান্ডামেন্টাল শিফট হয়ে গেছে। আমি কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকভাবে হবে, আরও উষ্ণতর হবে, নিশ্চয়ই আমি এটার প্রতি আমি পুরোপুরি সমর্থন জানাই, কিন্তু এটা হবে সমতার ভিত্তিতে। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসছে, 18 কোটি জনগণের কিন্তু রায় তার মাথায় নিয়ে আসছে, এবং এই পোষণ যেটা ভারত চেষ্টা করছে বা এই যে এনআরসি সিএএ বা হচ্ছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে যে বা প্রত্যেকবার বাংলাদেশিদেরকে এইভাবে যে অবৈধ অভিবাসী বলে যেটা নেগেটিভ একটা পাবলিসিটি হচ্ছে, এটা তো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যেও তো এক ধরনের একটা অসন্তোষ সৃষ্টি করছে। তো অবশ্যই আপনি বলবেন যে জনাব তারেক রহমানের সরকার ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাইলেও ওরা কিন্তু একটা জায়গায় কিন্তু এখানে আটকে যাচ্ছে। এই দেখুন এই কিছুদিন আগে, এক সপ্তাহ হবে না, নেপাল থেকে আমাদের 40 মেগাওয়াটের উপর আমরা আরো 20 মেগাওয়াট আমাদের ক্ষমতা আমাদের এখানে ইলেকট্রিসিটি আমদানি করার কথা ছিল, কিন্তু ভারতের এখানে এনার্জি রেগুলেটরি এজেন্সি ওদের ক্যাপাসিটি এখানে প্রবলেম বলে এটাকে কিন্তু এটা রুখে দিয়েছে। এটা একটা সিগন্যাল, দেখেন সিগন্যাল। এবং আপনি যদি দেখুন ডক্টর জায়েদের, তো উনি হচ্ছে প্রতিমন্ত্রী এখানে পদমর্যাদায় আছেন। আমরা প্রশ্নই করতে পারি যে উনি সার্ক স্টিকার নিয়ে গেছেন কেন, উনি রেড পাসপোর্ট নেন নাই কেন, কিন্তু আসল কথা হচ্ছে জিওতে অলরেডি ইস্যু করা হয়েছিল, উনি বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে ওখানে গেছেন। তো অবভিয়াসলি তখন ইমিডিয়েটলি এটা সিনক্রোনাইজেশন করা উচিত ছিল। দেখুন ভারতও চাইছে বাংলাদেশের সাথে সম্পর্কটা রিসেট করার জন্য, এটা আমিও এটা একমত, এটা বিশ্বাস করি। নাহলে ওরা দীনেশ ত্রিবেদীর মতো এখানে একটা ঝানু এখানে হচ্ছে অভিজ্ঞ রাজনীতিবিদ, যে আমাদের আপনার প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর সাথে অত্যন্ত তার এখানে প্রক্সিমিটি আছে, তাকে ক্যাবিনেট মিনিস্টারের সম্মান দিয়ে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার সম্মান দিয়ে তাকে তো দিত না। 34 বছর পরে প্রথম এটা রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আসা হলো। কিন্তু আপনার যদি এটা এনেবলিং এনভায়রনমেন্ট না হয়, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট তো এনগেজ করতে পারবে না। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলি, এই ইটালির যে প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তাকে ধরা হতো যে আমাদের ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ডান হাত ইউরোপে, কারণ দুইজনে ছিল একটু কট্টরবাদী, এখানে রাইট উইং। কিন্তু উনার জর্জিয়া মেলোনিও কিন্তু হচ্ছে যেহেতু যখন এই ইরান যুদ্ধেতে এখানে সাধারণ জনগণ ইটালিয়ানরা এখানে যেহেতু আমেরিকার সাথে সমর্থন দিতে পারছিল না, উনি কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু এখানে একটা স্ট্যান্ড নিয়েছেন। এবং ট্রাম্প যখন স্বভাবসিদ্ধভাবে ওটাকে গালমন্দ করছিল, এই জর্জিয়া মেলোনি যে হচ্ছে তার সবচেয়ে কাছের লোক ছিল, সে কিন্তু যেহেতু তার ইলেকট্রাল অ্যাকাউন্টেবিলিটি আছে, তার কিন্তু ট্রাম্পের সাথে সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। দেখুন এবং এখন ভারতকেও বুঝতে হবে যে এখন একটা নতুন প্যারাডাইম শিফট হয়েছে। নিশ্চয়ই ভারতের সাথে আমাদের এখানে একটা তিক্ততার সম্পর্ক বা একটা আমি বলবো যে পোটেনশিয়াল এনিমির একটা সম্পর্ক আমরা চাই না, কিন্তু আমাদেরকে যতক্ষণ পর্যন্ত ওই ডিউ রেসপেক্টটা না দেওয়া হয়, আমাদের এই সেন্সিটিভিটি না ওরা অ্যাকনোলেজ করে, তাহলে তো আমরা ওদের সাথে এনগেজ করতে পারবো না। হ্যাঁ, ভারতেরও যে জেনুইন যে সিকিউরিটি কনসার্নস আছে তাদের নর্থ ইস্ট ব্যাপারে, এটাও আমাদেরকে আমলে নিতে হবে। তো দুই দেশের মধ্যে এটা আমলে নিতে হবে, কিন্তু ভারতের কাছ থেকে আমরা চাইছি হচ্ছে অ্যাকশনস নট ওয়ার্ডস। জি মিস্টার আলম, আমি আবার একটু আসি এই প্রসঙ্গটা, যদিও আপনি প্রসঙ্গটা বলার পরে আমি তাৎক্ষণিক উত্তরে চলে গিয়েছিলাম মিস্টার আব্বাসির কাছে। এই যে পরস্পর বিরোধী দুইটা বিষয় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভিসা ওপেন হলো। আমি জানবার চেষ্টা করলাম মিস্টার আব্বাসির কাছে আসলে লাভ কার ক্ষতিকার, উভয়ের লাভ কি না, উভয়ের বা কী অবস্থা আছে, এবং সেখানে তিনি যেটি বললেন সেটা আমরা প্রত্যেকেই জানি যে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য সবই ক্লোজ হয়ে গেছিলো, সেখানে আন্দোলন হয়েছিল, সেখানে বিক্ষোভ করেছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে নতুন যখন হাই কমিশনার আসলেন ভিসা ওপেন করা হলো। কিন্তু আপনি প্রসঙ্গত বললেন যে পুশিনের যে কথাটি বললেন, এটি অত্যন্ত মর্মান্তিক, যেটি সীমান্ত রেখার মধ্যে দিনের পর দিন রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে না খেয়ে কোথায় তারা স্যানিটেশন করবে, তারা যে বসে আছে। আমি জানি না বিশ্ব বিবেক কোথায় আছেন, তারা জাতিসংঘ কোথায় আছেন, বিশ্ব বিবেক মানবতাবাদীরা কোথায় আছেন। তো সে অবস্থা আসলে এইটা কি কলকাতার নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটের কারণে আমরা দেখতে পাচ্ছি, না ভারতের ন্যাশনাল কোনো ইস্যুতে আমরা এই ধরনের একটা অবস্থার মুখোমুখি হতে দেখতে পাচ্ছি? আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন লেন্স থেকে দেখছেন। ডেফিনেটলি ধরেন যে আমাদের সাবকন্টিনেন্টাল যে পলিটিক্স, এই পলিটিক্সে তৃণমূলকে উৎখাত করেছে বিজেপি কী ধরনের রাজনীতি করে। তাদের রাজনীতির মূল ছিল যে
মুসলিম বিদ্বেষী একটা ক্যাম্পেইন, এবং সেটা করেই কিন্তু তারা তাদের যে হিন্দু ভোটার্সরা আছে যারা বিভিন্নভাবে স্ক্যাটার্ড ছিল এদেরকে একটা জায়গায় পুল করতে পেরেছে, এবং সেটাই কিন্তু বিজেপির একটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরির পেছনে বড় ভূমিকা পালন করেছে। এখন এই সময় ইলেকট্রাল মানে ইলেকশন ক্যাম্পেইনের সময় মিস্টার শুভেন্দু এবং তার ক্যাম্পের লোকরা বাংলাদেশের নাগরিকদেরকে ইঙ্গিত করে বা মানে তাদের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের হেট ক্যাম্পেইন কিন্তু চালিয়েছে, এবং বেসড অন দ্যাট তারা কিন্তু একটা উগ্র সমর্থক গোষ্ঠীর কাছ থেকে সে সমর্থনগুলো আদায় করে নিয়েছে। এখন প্রত্যেক দেশে আপনি দেখবেন যে ভোটারদেরকে প্লিজ করার জন্য কিছু কমিটমেন্ট যে থাকে, যে তারা ইলেকশনে জয়ী হলে এই কাজগুলো করবে ইত্যাদি ইত্যাদি। তা আমার কাছে মনে হয় যে এইটা হয়তো বা লং রান ভারত এটাকে হয়তো একটা কী বলতে একটা লেভারেজ কার্ড হিসেবে ইউজ করছে। যদি আপনি মনে করেন যে দিল্লির এখানে মদতে এটা যদি করে থাকে, তারা ডেফিনেটলি দিল্লির মদত নেই এটা আমি মনে করি না, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য বা প্রাদেশিক যে মানে নির্বাচনী যে কৌশল, সেই কৌশলের অংশ হিসেবে তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে ভোটারদেরকে হয়তো বোঝাচ্ছে, দেখো আমরা ভোটের আগে যা বলেছি আমরা কিন্তু তা করছি, যে আমরা তাদের দৃষ্টিতে এইসব অবৈধ বাংলাদেশি বলতে তারা যা বোঝায় সেইভাবে তারা কিন্তু পুশব্যাক করানোর জন্য এই এফোর্টটা দিচ্ছে। কিন্তু এটা তো সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটা কি বলে দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক একটা ইরিটেন্ট এবং হস্টাইল বিহেভিয়ার। এই জায়গার মধ্যে আমার মনে হয় যে দিল্লির দিক থেকে আরও রেস্ট্রেইন্ট আশা করেছিলাম আমরা, সেটা কিন্তু আমরা পাইনি, এবং এর রেসিপ্রোকেশন হিসেবে ধরেন যে বাংলাদেশের কাছ থেকে তারা যে রেসিপ্রোকেশন আশা করে সেটা স্বাভাবিকভাবেই কিন্তু এখন তারা আর পাবে না। নতুন সরকার ডেফিনেট একটা গুডউইল নিয়ে একটা গুড জেস্টার নিয়ে শুরু করেছিল, এবং দেখেন যে আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে কিন্তু তাদের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের দেখা হয়েছিল, তাদের স্পিকারের দেখা হয়েছিল, এবং সব কিছু মিলিয়ে কিন্তু ওদের প্রতিশ্রুতি অনুযায়ী যে পোস্ট ইলেকট্রাল সিনারিওতে আমরা দু দেশের সম্পর্কে উন্নয়ন ঘটবে বলে তারা প্রতিশ্রুতি বা তারা সেইভাবে কিন্তু তারা অগ্রসর হচ্ছিল। কিন্তু এই আচরণগুলো কিন্তু বাংলাদেশকেও কিন্তু এক ধরনের রিট্রিট করে মানে করতে বাধ্য করেছে। আমি মনে করি যে এটা কোনো দেশের জন্য এই দুদেশের কারোর জন্যই কিন্তু লাভজনক হবে না। কিন্তু আপনি যেটা বললেন যে এই ভিসা রিজিম ওপেন করার পেছনে তাদের স্বার্থ কতটা আমাদের স্বার্থ কতটা যুক্ত, আমি মনে করি না যে শুধুমাত্র এটা হয়তো বা তারা তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কিন্তু কারো 2 বছর এটাকে স্টল করে রেখেছে, কিন্তু এটাও একটা সিগন্যাল। আমার মনে হয় যে এটা একটা ক্যালিব্রেটেড ডিপ্লোমেসি দিল্লির দিক থেকেও। তারা দেখেন কোন সময়টা এই ভিসাটা ওপেন করেছে, ঠিক প্রাইম মিনিস্টার যখন দিল্লিতে অবস্থান করছে, বেজিং অবস্থান করছে, ঠিক সেই সময়ে কিন্তু ওনারা ওই দিনই কিন্তু ওনাকে একটা ফোকাস শিফট করেছে আর কি, যে ইয়েস মানে ভারতকে যে আমাদের দরকার বা আমাদের এখানকার যে একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, কারণ যখন তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে বেইজিংয়ে, এবং এই বেইজিংয়ে তিস্তা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট প্ল্যান বা এই জায়গার মধ্যে যে বা যদি এটা হয়তো অনেক লম্বা কি বলে যে দূরবর্তী প্রকল্প, এত সহজে হয়তো এই প্রকল্পের বাস্তবায়ন আমরা দেখব না, কিন্তু আলোচনাটা যখন চলছে ডেফিনেটলি এটা ভারতকে এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলেছে। কারণ কৌশলগতভাবে এই শিলিগুড়ি বা চিকেন নেক এটা তাদের একটা বড় ধরনের কনসার্ন, এবং এই তিস্তা প্রকল্পটি নিয়ে ভারত মানে চায়নার অংশগ্রহণ বা চায়নার এনগেজমেন্ট এটা এক ধরনের কি বলবো যে এক ধরনের অস্বস্তি এবং নিয়ার স্ট্র্যাটেজিক ব্যাকইয়ার্ড কিন্তু তাদের ইন্ডিয়ার জন্য। তারা কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণভাবে তারা মানে আমার মনে হয় যে খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখছে। যে যাই হোক, আমার মানে বটম লাইন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এইসব জটিল ডিপ্লোম্যাটিক সমীকরণ থেকে আমার মনে হয় যে এগোচ্ছে, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দরকার হচ্ছে এখন ইকোনমিক আপলিফমেন্ট, বাংলাদেশের দরকার হলো ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের জনগণের দরকার হচ্ছে একটা সবার সঙ্গে একটা সুসম্পর্ক রেখে, একটা কৌশলগত সুসম্পর্ক রেখে নিজের স্বার্থটা আদায় করে নেওয়া। আমার মনে হয় যে সেই দৃষ্টিভঙ্গি থেকেই চায়না বলেন, ওয়েস্ট বলেন, আমেরিকা বলেন বা জাপান বলেন অথবা ভারত বলেন, সবার সঙ্গেই সেই কৌশলগত মানে কি বলবো যে ডিপ্লোমেসিটা বাংলাদেশ হয়তো করতে চায়। এখানে বাংলাদেশকে যদি আলাদা করে সিঙ্গেল আউট করে দেওয়া হয়, এটা তাদের ইন্টারেস্ট, হয়তো চায়নার ইন্টারেস্ট হতে পারে কিংবা ইন্ডিয়ার ইন্টারেস্ট হতে পারে, নট ইন দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের পলিসি হচ্ছে বাংলাদেশ ইন্টারেস্ট ড্রিভেন ডিপ্লোমেসি, বাংলাদেশ ইন্টারেস্ট ড্রিভেন ইকুয়েশন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমরা ইন রাইট ট্র্যাক। এখন ভারত যদি এটা রেসিপ্রোকেট করতে পারে তাহলে ভালো, আর যদি রেসিপ্রোকেট না করতে পারে তাহলে নেবারলি দেশ হিসেবে তারাও কতটা সুখে থাকবে যদি আপনি ইকুয়াল, যেটা সোভরেন রিলেশনসের কথা বলা হয়েছে, দুইটা সোভরেন কান্ট্রিজ মিউচুয়াল রেসপেক্টের উপরে কাজ করবে,
আমাদের ভ্যালুর মানে কি বলবো যে শেয়ার্ড ভ্যালুজের উপরে কাজ করবে, এবং এটার কিন্তু যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনাও আছে। সেই জায়গাটা যদি তারা রিয়েলাইজ করে, এমনকি আমরা তো সার্ককেও রিভাইটালাইজ করার কথা বলি, যে সার্কের মাধ্যমেও তো আমরা, যেটা আপনার দীনেশ ত্রিবেদী সাহেব বলেছেন, যে উনি যেটা ইঙ্গিত করেছেন এটা হয়তো আমরা বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যায়, কিন্তু একজন পলিটিশিয়ান হিসেবে উনি হয়তো একটা গ্রেটার ইউনিটির কথা বলেছেন, যে এই অঞ্চলের মধ্যে মানুষের মধ্যে যদি সম্পৃক্ততা বাড়ে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ে, তাহলে হয়তো আমরা আরও ফ্লারিশ করব। কিন্তু সেই অর্থে আপনি সার্ককে রিভাইটালাইজ করেন, সার্ককে রিজুভেনেট করেন, তাহলে তো দেখা যাবে যে ওই অঞ্চল হিসেবে আমরা ইউরোপ মতোই, ইউরোপীয় ইউনিয়ন যতটা ফ্লারিশ করেছে কানেক্টিভিটির মাধ্যমে, বিজনেসের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, এবং আমাদের দেশে বিশাল অঞ্চলে যে একটা কি বলবো যে সিকিউরিটি মানে ল্যান্ডস্কেপ দিক থেকেও আমরা তো অনেকটা সিকিউর হতে পারবো যদি আমরা একে অন্যের ইরিটেন্টস বা ডিসপিউটগুলোকে রেজলিউশন করতে পারি। আমার মনে হয় এখানে দিল্লির ভূমিকাটা সবচেয়ে বড়, বিকজ দে অলওয়েজ ইনিশিয়েট সাম কি বলবো যে ডিসপিউটস। জি জি, নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরতে চাই। তবে একটা কথা তুলে রাখছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে ফিরেই কিন্তু জাতীয় সংসদে যেটা বলেছেন, তিনি বলেছেন যে বিএনপির মূলনীতি বাংলাদেশ ফার্স্ট, যেটা আপনারা দুজনেই বলবার চেষ্টা করলেন, সে অবস্থান থেকে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বর্তমান সরকার কাজ করছে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা দেখতে চাই যে বর্তমান যে সরকার প্রধান রয়েছে জনাব তারেক রহমান জাতীয় সংসদে যে কথাটি বলেছেন, বাংলাদেশ ফার্স্ট, দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়ে কাজ করছে, সেটা ভারত হোক, চীন হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, বা সেক্ষেত্রে রাশিয়া হোক, যেই হোক না কেন বাংলাদেশ ফার্স্ট। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমাদের যে দুজন অতিথি রয়েছেন, জনাব পারভেজ করিম আব্বাসী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জহিরুল আলম, দুজনই থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। ভূ রাজনীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেই আলোচনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের ঢাকা দিল্লি সম্পর্কে নানা আলোচনা হলো, চীনের প্রসঙ্গ আসলো। অতিথি হিসেবে যারা রয়েছেন আমাদের সাথে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজি সিজিএস-এর নির্বাহী পরিচালক জনাব পারভেজ করিম আব্বাসী রয়েছেন, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জহিরুল আলম রয়েছেন। আমি মিস্টার আব্বাসী আপনার কাছে যদি আসতে চাই, সেখানে আমরা দেখেছি যে একটা নতুন বিষয়ে সেখানে হচ্ছে যে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটা অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব সামনে নিয়ে এসেছে বেইজিং। এই করিডোরের মূল লক্ষ্য হলো চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনিয়ন প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্যিক অবকাঠামোগত সংযোগ স্থাপন করা হবে। আবার ওদিকে ব্রিক্সের প্রসঙ্গ কিন্তু একটা আসছে। এখন এই দুইটা অবস্থানটাকে আপনি কীভাবে দেখেন, যেটি হচ্ছে গিয়ে যেটা মিয়ানমার হয়ে চীন হয়ে বাংলাদেশের সাথে যে নানা রকম সম্পর্কের কথা যেটা বলা হচ্ছে সেটাকে, এবং ব্রিক্সের সম্পর্কটাকে, দুইটাকে যদি বিশ্লেষণ করেন। ধন্যবাদ কিরণ ভাই। তো প্রথমে হচ্ছে যে আপনাদের এখন যেটা প্রথম আমাদের যে বাংলাদেশ চায়না মিয়ানমার যে ইনিশিয়েটিভ দেওয়া হচ্ছে ইকোনমিক করিডোর, তো এটা আগে ছিল হচ্ছে বিসিআইএম, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার প্রজেক্ট। কিন্তু তারপর ইন্ডিয়ার সাথে যেহেতু ইন্ডিয়া বিআরআইয়ের সাথে এখানে অংশগ্রহণ করতে শেষ পর্যন্ত ওরা সম্মত হয় নাই, তখন এটা হয়ে গেল হচ্ছে যে আপনার বাংলাদেশ চায়না মিয়ানমার। এরপরও এই প্রজেক্টটা তখন আর সামনে এগোলো না। কেন হচ্ছে ভারতের এখানে এক ধরনের একটা প্রভাব বলেন বা চাপ বলেন তৎকালীন বাংলাদেশের সরকারের উপর, যে এটাকে নিয়ে না এগোনোর জন্য, মানে তৎকালীন মানে হচ্ছে আওয়ামী লীগের সরকারের উপর, শেখ হাসিনা সরকারের উপর। এবং তারপর তো সবচেয়ে বড় অন্তরায় হয়ে গেল হচ্ছে মিয়ানমারের গৃহযুদ্ধ, এবং বিশেষত হচ্ছে রোহিঙ্গাদেরকে যেভাবে হচ্ছে জেনোসাইডাল ওদের উপর আক্রমণ করা হলো। প্রথমে করা হলো হচ্ছে এই আরাকানরা, তারপর করা হলো ওদেরকে সহযোগিতা করে হলো হচ্ছে আপনার টাটমাডাও, বামার সংখ্যাগরিষ্ঠ যারা এখানে নেপিডো থেকে। এবং এখন যে 10 থেকে 12 লাখ যে এখানে আমাদের এখানে রোহিঙ্গারা যারা বাস্তুচ্যুত রোহিঙ্গারা এখন এখানে আছে, তাদেরকে ফোর্সিবলি ইভিক্টেড করা হয়েছে মিয়ানমার থেকে। এখন তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের এই বাংলাদেশ চায়না মিয়ানমারের যে আপনি কোঅপারেশনের কথা বলছেন, অন পেপার শুনতে খুব ভালো লাগছে, কিন্তু রিয়েলিস্টিক্যালি কতটুকু হবে আমরা জানি না। কেননা প্রথমত হচ্ছে যে নেপিডাও যে যারা আছে ক্ষমতায় আছে, মানে তাদেরই হচ্ছে আর্মি চিফ মিন অং লাইং, সে এখন হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে, এবং এটা বিতর্কিত নির্বাচনে। এখন তার সাথে যে আমরা এখানে প্রথমে হচ্ছে যে আমাদের অনেক দিন তাদের সাথে এখানে আমাদের সরাসরি এনগেজমেন্ট নাই। চীন এখানে মধ্যস্থতা করতে পারে, চীনের এখানে একটা প্রভাব আছে মিয়ানমারে, এটা সত্যি কথা। কিন্তু মিন অং লাইং তো নিজেই এবং মিয়ানমার নিজেই রাখাইন স্টেট এবং চীন স্টেটের যেটা দুটো রাজ্যের সাথে আমাদের এখানে বর্ডার আছে, তাদের উপর তো দখল নেই। তো এটা তো হচ্ছে আরাকান আর্মি, এবং আবার হচ্ছে যে আপনার হচ্ছে মরার উপর খাড়ার ঘা,
আরাকান আর্মিও কিন্তু নিজে কিন্তু হচ্ছে রোহিঙ্গা নিধনে নেমে গেছে। তো এখন আমাদের হচ্ছে যে প্রথমবারের মতো হচ্ছে একটা নন স্টেট অ্যাক্টরের সাথে আমরা বর্ডার শেয়ার করছি 1.5 থেকে 2 বছর ধরে। এখন কাদের সাথে আপনি এখন করবেন? তো এক হচ্ছে চীনের মধ্যস্থতা করবেন, রাশিয়ার এক ধরনের এখানে একটা মৌন সমর্থন থাকবে, এবং 3 নম্বর হচ্ছে যে এখানে মিনং ল্যাং এবং হচ্ছে বামার এখানে গভর্নমেন্টের সাথে আপনি করবেন নেপিডাল থেকে, যাদের উপর হচ্ছে ওয়েস্টার্ন স্যাংশনস আছে, এবং 4 এটা হচ্ছে আরাকান আর্মি যার কোনো লিগ্যাল রেকগনিশনই নেই। তো এটা যদি না হয় আপনি এখানে হচ্ছে যে ওদের সাথে আপনি ইকোনমিক এখানে করিডোরের কথা কিভাবে বলবেন? এটা হচ্ছে, আর অলরেডি আপনি সবচেয়ে মজার কথা হচ্ছে চীনের যে কোনো আপনার এখানে যতগুলো এখানে যে আপনার মিয়ানমারের পক্ষ আছে যে লড়াই করছে, আমরা আরাকান আর্মি বলেন, কাচেনরা বলেন, কারেনরা বলেন, টাটমারা বলেন, সবাই কিন্তু চীনের কাছে কিন্তু অস্ত্রশস্ত্র এবং হচ্ছে অর্থ সহযোগিতা পায়। এবং চীনের জন্য হচ্ছে রাখাইন স্টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন চিয়াকপু ডিপ সি পোর্ট থেকে ওরা কিন্তু হচ্ছে অয়েল পাইপলাইন এবং গ্যাস পাইপলাইন দিয়ে কিন্তু ইউনান পর্যন্ত চলে যায় ওভারল্যান্ড রুটে। এবং এটাতে হচ্ছে মালাক্কাতে, যেখানে আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ওদের একটা স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে, এটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু ওদের জন্য মিয়ানমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা চাইছে যে বাংলাদেশকে সঙ্গে নিয়ে আসার জন্য, এবং এর জন্য আপনি দেখবেন যে চিটাগংয়ে এখানে ডিপ সি পোর্ট করার জন্য বা আপনাদের মংলাতে এখানে ডিপ সি পোর্ট করার জন্য চীন কিন্তু বিশেষ আগ্রহ এখানে প্রকাশ করছে। কেন ওরা 2027 বা 28 সালে তাইওয়ানকে নিয়ে ওরা ভাবছে যে চীনের যারা এখানে পলিসি প্ল্যানার্স, যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এটা এখানে একটা স্ট্র্যাটেজিক একটা ফেস অফ হতে পারে। তখন হচ্ছে এই পোর্টগুলো চিয়াকপু বলেন, চিটাগং ডিপসি পোর্ট বলেন, মংলা বলেন, এইগুলোতে হচ্ছে যে আমাদের এখানে যার কাছে পোর্টের অ্যাক্সেস থাকবে তার কাছে সুবিধা হবে। তো চীনের কিন্তু চিন্তা ভাবনা কিন্তু হচ্ছে অত্যন্ত, আমি বলবো যে ফিউচারিস্টিক, কিন্তু আবার এর সাথে কিন্তু আছে এটার মধ্যে আবার হচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্র কিন্তু এটার উপরে কৌশলগত কিন্তু চিন্তা ভাবনা করছে। এটা শুধু কিন্তু অর্থনৈতিক, আমরা বলছি ইকোনমিক ডিপ্লোমেসি, অবশ্যই আমাদের মতো উন্নয়নশীল দেশে ইকোনমিক ডিপ্লোমেসি প্রাধান্য পাবে পররাষ্ট্রনীতিতে, এবং আমি সমর্থন করি। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এখানে কিন্তু তার এখানে এই যে প্রতিরক্ষার লেন্স হিসেবে এটা দেখছে, এবং ওরা কিন্তু অলরেডি এগুলো ওয়ার গেম করা হয়েছে। আর ব্রিক্সের যদি আপনি যদি চান, ব্রিক্সের সাথে কিন্তু এখানে অবশ্যই এখানে এটা তো গুরুত্বপূর্ণ একটা ব্লক, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রিক্স প্লাসও আছে এর মধ্যে। তো আপনার অন্যান্য দেশে এখন ইউএই ইত্যাদি এরা যোগদান করেছে, ইজিপ্ট। এবং ব্রিক্স প্লাসে যাওয়ার জন্য কিন্তু আমরা চীনের অবশ্যই এখানে হচ্ছে চীনের সুপারিশটা অত্যন্ত দরকারি, কিন্তু এর মধ্যে ভারতও আছে। এবং আমরা যেটা যে আরেকটা গ্রুপিংয়ে আমরা যেতে খুব ইচ্ছুক, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা চীনের নেতৃত্বে সবচেয়ে বড় যে এখানে হচ্ছে মুক্ত বাণিজ্য এখানে চুক্তি। তো এখানে গেলে হচ্ছে যে আমাদের 3 বছর পর যখন এলডিসি গ্র্যাজুয়েশনের হওয়ার পর সকল সুযোগ সুবিধা চলে যাবে জিএসপি, তখন আমাদের রপ্তানি বহুমুখীকরণ করার জন্য, বিনিয়োগ আনার জন্য আরসেপে কিন্তু আমাদের ঢুকতে হবে। এটা বরঞ্চ হচ্ছে যে আমাদের জন্য মোর ফিজিবল। কিন্তু আপনার যদি বাংলাদেশ, চায়না, মিয়ানমারের যে ইকোনমিক করিডোর, যতক্ষণ রোহিঙ্গা ইস্যু রিজলভ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এটা খুব বেশি আগাবে। আপাতত এটা আমার কাছে মনে হচ্ছে। জি, মিস্টার আব্বাসি, আবার আপনার কাছে আসবো। মিস্টার জাহিরুল আলম, আমরা একটা বিষয়, সেটি হচ্ছে যে চীনের কাছে তো অনেক আশা ভরসা, অর্থনৈতিক বিনিয়োগ, এবং আমরা মায়ানমারের সাথে যে আমার যে সমস্যা চলছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, সেটারও কিন্তু একটা প্রত্যাশা আমাদের আছেই তাদের প্রতি, তারা হয়তো এটার ডিজলভ করবার জন্য কোনো ভূমিকা পালন করবে কিনা। কিন্তু এর মধ্যে করিডোরের প্রস্তাবটাও আসছে। মিস্টার আব্বাসি কিন্তু একদম পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করলেন যে সেখানে আসলে যিনি দায়িত্বে আছেন সরকার প্রধান হিসেবে, তারও তো সব দিকে কন্ট্রোল নেই। তাছাড়া তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ, এবং সেখানে যতগুলো ছোট ছোট দল উপদল আছে সবাই কিন্তু রোহিঙ্গা বিরোধী। তো সে অবস্থার মধ্যে দিয়ে ওই করিডোরের আসলে ভবিষ্যৎটা কী, সেটি কিন্তু তিনি একেবারেই স্পষ্টভাবে বললেন, ব্রিক্সের কথাটাও বললেন। আমরা চীনের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করতে পারি এই 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 ইস্যুটা নিয়ে, বিশেষ করে মিয়ানমার ইস্যুটা নিয়ে? দেখেন, চায়নার কিন্তু একটা মানে গ্রেটার ভিশন আছে। প্রেসিডেন্ট শি জিনপিং ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটাকে আরও কীভাবে করা যায়, ইন্টেন্সিফাই করা যায়, এবং এখানে কানেক্টিভিটিতে বাংলাদেশকে আরও কীভাবে আরও ডিপলি এনগেজ করা যায়, সেই চেষ্টা কিন্তু অনেক দিন ধরেই আছে। বাংলাদেশের দিক থেকে কিন্তু প্রতিশ্রুতিও ছিল, কিন্তু বাংলাদেশের মধ্যে অ্যাক্টিভলি এখনও সেই মানে কী বলবো যে ইকোনমিক করিডোর বলেন বা এই যে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে খুব অ্যাক্টিভ স্টেক হোল্ডার কিন্তু এখনও নয়। তো আমার মনে হয় যে এই আপনার সফরের মধ্যে চায়না যখন আমাদের ইকোনমিক পার্টনার হচ্ছে, একই সঙ্গে চায়নার কিছু স্ট্র্যাটেজিক
কি এক্সপানশনিজম আছে। এই মানে স্ট্র্যাটেজিক এক্সপানশনিজমটা এই কারণে যে আমরা দেখি যে এই অঞ্চলে আমেরিকার যে সিকিউরিটি কি বলবো যে ব্লুপ্রিন্ট বা সিকিউরিটি প্ল্যান, হ্যাঁ, আর্কিটেকচার, যে সিকিউরিটি আর্কিটেকচার, এই আর্কিটেকচার কিন্তু আর একটু রাগঢাক নেই, কিন্তু এই রাগঢাকের মধ্যে নেই বলেই কিন্তু চায়নাও কিন্তু এখানে তাদের মানে কৌশলগত অবস্থানগুলোকে জোরদার করছে, মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও ইন্টেন্সিফাই করার চেষ্টা করছে। কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে রোহিঙ্গা ইস্যুটাকে জিয়ে রেখে এই যে ট্রেড কানেক্টিভিটি, রিজনাল যে কানেক্টিভিটির কথা ওনারা বলছেন, সেটা কতটা বাস্তবায়ন করা যাবে, বা পোর্ট ইউটিলাইজেশনের কথা আরও বেশি করে এটাকে মানে এক্সপ্লয়েট করার চিন্তাটা, এটা এক অর্থে পজিটিভ। যদি করা যায় তো বাংলাদেশও কিন্তু লাভবান হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আন্ডার দ্য গিভেন সিকিউরিটি আর্কিটেকচার এটা মানে ফিজিবল হচ্ছে না, ফিজিবল না। এই কারণ এখানের মধ্যে নানা ধরনের স্বার্থান্বেষী মহল এখনও এটার সঙ্গে যুক্ত আছেন। বিশেষ করে রোহিঙ্গাটা, মানে রোহিঙ্গা ইস্যুর কিন্তু কোনো ধরনের কোনো পজিটিভ কোনো হেডওয়ে নাই। আমরা কিন্তু এই সফরেও প্রাইম মিনিস্টারের ডেলিগেশন কিন্তু সেখানে চায়নার সমর্থনের প্রসঙ্গটি তুলেছে, চায়নার ভূমিকার প্রত্যাশা করেছে, এবং সেই একই কথা যেটা হলো রোহিঙ্গাদের সেফ অ্যান্ড ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশনের প্রসঙ্গটি ব্যাপারে তারা রিএফার্ম করেছে চায়না। কিন্তু বাংলাদেশ তো আসলে এই ধরনের টার্ম তো আর বাংলাদেশের স্বার্থে নেই। পশ্চিমারা কিংবা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনাররা রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে যেসব শর্ত জুড়ে দিয়েছে সেইগুলো তো এনশিওর করা তো আর বাংলাদেশের দায়িত্ব না। বাংলাদেশ তো তাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ রিপ্যাট্রিয়েশন নিশ্চিত করতে পারবে না। দিস ইজ কি বল দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওখানে কিন্তু আমি চায়নার কোনো মানে মেজর কোনো থ্রাস্ট দেখি নাই, অতীতেও ছিল না, এখনও কিন্তু নাই। আমার মনে হয় যে বাংলাদেশের যদি কোনো বিষয়ে চায়নার সঙ্গে স্ট্র্যাটেজিক ডায়ালগে যেতে হয়, যদিও আমরা শুধুমাত্র যেটা ইকোনমিক ডিপ্লোমেসির উপরে জোর দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে গেলে আমাদের রোহিঙ্গা ইস্যুতে আছে ডেফিনেটলি চায়নার কমিটমেন্ট দরকার। ওয়্যার চায়না হয়তো বা অনেকে বলবে যে চায়না কি মিয়ানমার গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে এই সমস্যার সমাধান করতে পারবে কিনা, হয়তো বা না, কিন্তু চায়না কিন্তু একটা ব্রোকারিং করতে পারে, একটা বড় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে। চায়না হয়তো এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে হয়তো বা মিয়ানমারের সঙ্গেও তারা একটা কি বলবো যে স্বার্থগত সম্পর্কে জড়িয়ে আছে, এমন না যে চায়নার সব কথাই তারা শুনবে, কিন্তু চায়না কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে। সেই জায়গায় কিন্তু চায়নার এখনও কোনো ভিজিবল বা রিমার্কেবল কোনো ইন্টারেস্ট অথবা অংশগ্রহণ কিন্তু আমরা দেখি নাই। সুতরাং আমরা হয়তো ইমিডিয়েট আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে, অবকাঠামো বলেন, পানি ব্যবস্থাপনা বলেন, বা আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিংয়ের কথা বলেন, আমাদের কিন্তু এখন ভীষণভাবে অল্টারনেটিভ ফাইন্যান্সিং দরকার। এই অল্টারনেটিভ ফাইন্যান্সিং আমরা এটা বলা অযৌক্তিক হবে না যে আমাদের বাজেটও কিন্তু প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে। 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতির মধ্যে কিন্তু আমরা অভ্যন্তরীণ উৎস থেকে আমরা জোগাড় করব ধরেন 55 বা 56%, আর আমাদের বৈদেশিক সূত্র থেকে উৎস থেকে আমাদের জোগাড় করতে হবে 46% বা 45%। তো এই 45% মধ্যে ট্র্যাডিশনাল উইন্ডো যেগুলো আছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা এগুলো, এখন আমাদেরকে হয়তো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে যেতে হবে, AIB যেতে হবে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের দিকে যেতে হবে। একই সঙ্গে আমরা ব্রিক্সের কথা বলা হচ্ছে। এগুলো কেন? এইসব ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ফাইন্যান্সিয়াল ইয়ের সঙ্গে আমরা কিন্তু একটা সাপোর্ট সিকিং কান্ট্রি। এই সাপোর্ট সিকিংয়ের জন্যই কিন্তু আমরা এখন ব্রিক্সের কথা বলছি, ইটস ডিউ টু অল্টারনেটিভ ফাইন্যান্সিং। কিন্তু অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ে যদি আমরা যাই, এটা ঝুঁকিও কিন্তু আছে। ঝুঁকিটা কি? ধরেন যে পশ্চিমারা, বিশেষ করে মানে যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান নেশনসগুলো কীভাবে দেখবে ব্যাপারটা, তারা হয়তো দেখবে যে হ্যাঁ, দিস নেশন ইজ ট্রাইং টু গেটিং আউট অফ ফ্রম দ্য ডলার ডিপেন্ডেন্সি। এই যে ডলার ডিপেন্ডেন্সির উপর না করে আমরা একটা অল্টারনেটিভ একটা মানে ফাইন্যান্সিয়াল রেজিমে বা আর্কিটেকচারে যেতে চাই, এই বিষয়গুলো কিন্তু একটা কনফ্লিক্টিং অ্যান্ড কন্ট্রাডিক্টরি। ওখানে তারা চাইছে চায়না কন্টেইন করতে, আবার আমরা চায়নার প্রতি। বাট এগেইন আমি মনে করি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা বুঝতে হবে যে বাংলাদেশের প্রায়োরিটি অ্যান্ড চ্যালেঞ্জেস আর ডিফারেন্ট। এখানে আমাদের এমন কোনো মানে কি বলবো যে অ্যাডভেঞ্চার নেই, এমন কোনো অ্যাম্বিশন নেই যেটা আমরা কারোর সঙ্গে যুক্ত হয়ে অন্যদের কোনো হার্ম করতে পারি। আমরা সোললি কি বলে এনগেজড অ্যান্ড সোললি ফোকাসড অন আওয়ার ওন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট। এটাই আমরা বলার চেষ্টা করছি যে সমীকরণটা ওই জায়গায়, এবং এটা যদি আমরা আমাদের নেইবার বলেন, কাছের বা দূরের সকল স্টেক হোল্ডারদেরকে যদি বুঝাতে পারি যে
বা আমাদের এই যেটা বাংলাদেশ ফার্স্ট পলিসির কথা বলা হচ্ছে, সেটা হলে আমি মনে করি না যে এটা কোনো কনফ্লিক্ট বা কোনো ধরনের কোনো জটিলতা তৈরি করে। বাট আমাদেরকে ঘিরে ডিউ টু আওয়ার জিও স্ট্র্যাটেজিক লোকেশন, জিও স্ট্র্যাটেজিক পজিশন, ডেফিনেটলি এখানে অনেক ধরনের স্বার্থ জড়িত আছে, এবং সেই স্বার্থ জড়িত থাকার পেছনে আমি মনে করি যে চায়নাকে রোহিঙ্গা ক্রাইসিস বা মানে তাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তাদেরকে আরও গ্রেটার এনগেজমেন্টে আনা দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা মানে অন্যভাবে মানে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বো ইন দ্য লং রান। জি, দর্শক আবারও এগেইন একই কথা, বাংলাদেশ ফার্স্ট, এবং যে মূল মন্ত্র নিয়ে সরকার আগাচ্ছে আমরা সেদিকেই কিন্তু বাংলাদেশের মানুষ ঝুঁকে পড়ছে। বাংলাদেশ ফার্স্ট, আমরা দূরের কাছাকাছি মধ্যবর্তী যে যেখানে থাকুক না কেন আমরা প্রথমেই চিন্তা করব বাংলাদেশের স্বার্থ, এবং সেই স্বার্থ বিবেচনা করে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া যে যেখানে থাকুক না কেন সেখান থেকেই আমরা বাংলাদেশের উন্নয়ন, উন্নতির, অগ্রগতির পথে আমরা এগিয়ে যাব। আমরা একটা বাজেট ঘোষণা করা হচ্ছে, সেখানে একটা ঘাটতি বাজেট রয়েছে, সব কিছু মিলিয়েই আমরা ব্রিক্সের কথা এসছে, আমরা IMF-এর কথা এসছে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা এসছে, আমরা বিভিন্ন চীনের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা বা তাদের দান অনুদানের কথা এখানে এসছে, বিনিয়োগের কথা আসছে, সব কিছু মিলে আমরা একই আলোচনায় আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবে। এটি আমাদের শেষ বিরতি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জনাব পারভেজ করিম আব্বাসী, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জহুরুল আলম। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে ভূরাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জনাব পারভেজ করিম আব্বাসী রয়েছেন, সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব জহুরুল আলম আমাদের সাথে রয়েছেন। মিস্টার আব্বাসী, আসলে আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো একটা বিষয়তে স্পষ্ট হলাম যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এবারেই প্রথমবারের মতো এমপি হলেন, এবারেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছেন এবং বাংলাদেশ ফার্স্ট কথা বলে কিন্তু তিনি সব কিছুকেই কিন্তু তিনি আমলে নিয়ে দেশের জন্য সব কিছু করবার চেষ্টা করছেন। কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু ভূ রাজনীতির একটা খেলা কিন্তু এই বাংলাদেশকে নিয়ে চলতেই থাকে। আমরা যদি আমাদের বঙ্গোপসাগর বলি, আমাদের বর্ডার এরিয়াগুলি কথা বলি, আমরা আমাদের বাংলাদেশে যে উগ্রপন্থীদেরকে এক ধরনের আবার উস্কানি দেওয়ার, মাথাচাড়া দেওয়ার কথা বলি, সব কিছু মিলিয়ে আসলে আমাদের অবস্থানটা এখন কোথায় আছি? আমরা এখন একেবারে খুব ডেলিকেট একটা পজিশনে আছে, যেখানে আমাদের 3 ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হচ্ছে, এবং বিশেষত বর্তমান সরকারকে। এক, অর্থনৈতিক পুনর্জাগরণ, এটা একাই যে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। কেন বেশ কয়েক বছর, 6-7 বছরে এখানে অর্থনীতি যেখানে জঞ্জাল, এটাকে একদিনে সাফ করা যাবে না। 2, বিশ্বময় ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা, যেখানে কোনো অর্ডার এখন ফিক্স নাই। যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সর্ববৃহৎ ক্ষমতার অধিকারী, কিন্তু যুক্তরাষ্ট্র এখন সে আগের মতো সেই মাল্টিল্যাটারাল অর্ডার বলেন বা এখানে যে গ্লোবাল এখানে একটা কমিটমেন্ট আছে তাদের, যে এখানে ডেমোক্রেসি বা এখানে আপনার হিউম্যান রাইটস ইত্যাদি এইগুলোকে প্রমোট করার প্রতি যুক্তরাষ্ট্র অন্তত বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো আগ্রহী না। একটা ট্রানজ্যাকশনাল একটা ডিপ্লোমেসিতে বিশ্বাস করে, এবং তার জন্য তাদের উপরে, এবং যেভাবে আমাদের উপর ট্যারিফের বোঝা বসিয়েছে ওরা, বা যেভাবে একপেশে যে চুক্তির জন্য যে যুক্তরাষ্ট্র এখানে আমাদেরকে প্রেশার করছে, তার মানে যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ট্রাম্পের প্রেসিডেন্সি আছে ততদিন পর্যন্ত আমরা খুব বেশি কিছু যুক্তরাষ্ট্রের কাছে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসির বাইরে আমরা বেশি কিছু কিন্তু আশা করতে পারবো না। এবং তারপরে যে প্রেসিডেন্ট হবে তার কাছে কি খুব বেশি এটা পরিবর্তন হবে না, এখানে ডাউট। আবার আপনি এখন যদি দেখেন, চীন কিন্তু এখন যে নতুনভাবে বিশ্বে এখানে গ্লোবাল মাল্টিল্যাটারাল অর্ডারের জন্য ওরা একটা, আপনি এখানে আপনাদের দুজনের কথা থেকে আসে যে ওরা একটা আলাদা এখানে একটা মডেল তৈরি করতে চাচ্ছে, যেটা পশ্চিমা নেতৃত্বের বাইরে, ডলারের উপর এখানে আপনার নির্ভরশীলতার বাইরে। তো এবং আপনি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যেটা আমাদের এখানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যে ইউনাইটেড নেশনস, ওটারই একটা চাইনিজ এখানে ওদের একটা ইনিশিয়েটিভ করেছে। ওটার মধ্যে বাংলাদেশ এত বছর পর এখানে গেছে কেন? বলছে আমরা দারিদ্র বিমোচন করার জন্য, কর্মসংস্থানের জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য, নবায়নযোগ্য এখানে জ্বালানির জন্য। তো এইগুলো সব কিছুর জন্য চীন এখানে বিনিয়োগ করবে, যেটা বলে BRI সফট কম্পোনেন্ট। চীন কিন্তু তাকে এখন একটা রেসপন্সিবল এখানে একটা পাওয়ার হিসাবে ধরে বা মেলে ধরতে চাইছে, এবং এর জন্য এখানে এশিয়া এবং আফ্রিকার মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বা মধ্যম আয়ের দেশগুলোকে ওরা তাদের অরবিটে নিয়ে আসতে চাচ্ছে। এখন এর সাথে সাথে ভারত,
আমরা সাম্প্রতিককালে আমরা শুনছি যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এখন হচ্ছে ভারত এখানে সফর করবেন, এবং 3 থেকে 4 বছর যে এখানে ভারতের সাথে সম্পর্কের টানপোড়েনটা ছিল, এটা অনেক অংশেই যদি আপনার ট্রেড এগ্রিমেন্টটা হয়ে যায়, এই যে আপনার শুল্ক নিয়ে, তাহলে দেখবেন যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতে আবার একটা কোলাবোরেশন হবে। এবং চীনের সাথে যত 2027 বা 2028 তাইওয়ানের এখানে ঝামেলাটা সামনে আসবে, যুক্তরাষ্ট্র কিন্তু আরো বেশি কিন্তু হচ্ছে ভারতের উপর নির্ভরশীল হবে। তখন কিন্তু ভারত আর যুক্তরাষ্ট্রের ধরনের কনভার্জেন্স হতে পারে। তো আমাদের খুব সতর্কতার সাথে পা ফেলতে হবে, এবং অবশ্যই আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি প্রাধান্য পাবে, এবং তার সাথে সাথে আমাদের সাথে সাথে মিলিটারি ডিপ্লোমেসিটার সঙ্গে রাখতে হবে, দুটাকে সিনক্রোনাইজ করে করতে হবে। এবং চীনের সাথে 2+2 করছে, যে ফরেন মিনিস্টারও যাবে, বা আমাদের এখানে যে ডিফেন্স মিনিস্টার বা এখানে সাথে যে অ্যাডভাইজার সেও যাবে। তো আমাদের এই দুটোর এখানে কোঅর্ডিনেশন লাগবে। এবং থার্ড হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, মিলিটারি প্রিপেয়ারনেস সবসময় থাকতে হবে, কিন্তু আমরা কোনো ধরনের সামরিক জোটে আপাতত আমরা যেতে চাইবো না। কারণ চীনও চাইবে তার এখানে বলয় আনতে, ভারত চাইবে তার বলয় জোরপূর্বক ধরে রাখতে, যুক্তরাষ্ট্র চাইবে যে তার সামরিক স্বার্থ যেটা আছে, ভূকৌশলগত স্বার্থ, তার সাথে যাওয়ার জন্য। ভিয়েতনাম হচ্ছে, আমরা ওদের উদাহরণটা আমরা হয়তো অনুসরণ করতে পারি, যে খুব সাকসেসফুলি ভিয়েতনাম কিন্তু দেখুন যুক্তরাষ্ট্রের সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংঘর্ষে লিপ্ত ছিল, তবুও কিন্তু যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে বড় ট্রেড পার্টনার কিন্তু হচ্ছে ভিয়েতনাম। এবং চীনের যে শেষ যে যুদ্ধ যেখানে জড়িয়েছিল সেটা ছিল ভিয়েতনামের সাথে 1979 সালে। তো তবুও এখন চীনের সাথে কিন্তু এখানে ওরা অর্থনৈতিক বিনিয়োগটা করছে। তো ওরা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করে, অর্থনৈতিক সহযোগিতা করছে হচ্ছে চীনের সাথে, এবং ওরা কিন্তু এবং ভারতের সাথে কিন্তু সম্পর্ক বাড়াচ্ছে। দেখুন একটা ভিয়েতনাম যদি এখানে এক্সাম্পলটা হয়, বা সিঙ্গাপুর যেখানে হচ্ছে অধিকাংশ হচ্ছে চীনা বংশোদ্ভূত, কিন্তু ওরা যুক্তরাষ্ট্র ও চীনের সাথে এবং ভারতের সাথে খুব সুচারুভাবে সম্পর্ক মেনটেন করছে। আমাদের যেটা জাহিদ ভাই বললেন, এবং এটা আমিও বিশ্বাস করি, আমাদের এখন প্র্যাগম্যাটিক বাস্তববাদী আমাদের এখানে পররাষ্ট্রনীতি হতে হবে, মাল্টি ভেক্টর, মানে হচ্ছে বহু জায়গায় বহু লোকের সাথে বহু প্লেয়ারের সাথে মাল্টি অ্যালাইন্ড ফরেন পলিসি করতে হবে। এবং দেখুন স্বাধীনতার প্রায় 55 বছর পর এখন যদি বিএনপিকে বলতে হবে দেখুন পররাষ্ট্র বাংলাদেশ ফার্স্ট, এটাও কিন্তু দুঃখজনক। তাহলে এত বছর যে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য দেওয়া হয় না, এটাও কিন্তু এখান থেকে আসছে। যে একটা সরকার যেহেতু বাংলাদেশের স্বার্থকে যেখানে সবার আগে নিয়ে যাচ্ছে, আমরাও আশা করব যে সুচারুভাবে তারা এটা সম্পাদন করতে পারে, এবং দেশে 18 কোটি লোক যাতে তাদের সমর্থন দিবে তাহলে এটাতে। জি মিস্টার জালাল, প্রশ্ন নাই, আমরা আসলে কোথায় অবস্থান করছি, এবং স্পষ্টতই বললো যে বাংলাদেশ ফার্স্ট অনেক দিন পর আমরা শুনতে পেলাম। এটি কিন্তু আমরা মনে করি আমাদের সভরেনিটি, বিশেষ করে আমরা যখন সীমান্তে দেখি আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা যখন একেবারে কাঁধে কাঁধ রেখে যারা পুশিং করবার চেষ্টা করছে, সেখানে কিন্তু তারা প্রতিহত করছে। এই যে সাহসটা, এই যে উদ্দীপনাটা আমরা ভারতের সাথে দেখাতে পারছি, সেটি কিন্তু আমাদেরকে, আমরা যে একটা সভরেন রাষ্ট্র, সেটি কিন্তু আমাদেরকে সেটা প্রতিবাদ করবার চেষ্টা করে। কিন্তু ভূ রাজনীতির খেলা তো অনেক বিশাল বড় খেলা, সেই খেলার জালে বাংলাদেশ কোথাও আটকে যাবে বলে আপনার কাছে মনে হয় কিনা? আমার কাছে মনে হয় না, কারণ আমরা খুবই এফিশিয়েন্টলি বা খুবই ক্যালিব্রেটেড ওয়েতে আমরা এই প্রচেষ্টা আমাদের আছে, আমাদের সরকারের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি যে যেটা বলা হচ্ছে যে মাল্টি অ্যালাইনমেন্ট ডিপ্লোমেসি, অথবা এটাকে মাল্টি প্রং ডিপ্লোমেসি, অথবা এটা বলে মাল্টিফ্যাসেটেড ডিপ্লোমেসি। তার মানে হচ্ছে যে সবগুলো উইং অপশনসগুলো আমাদের ওপেন রাখতে হবে। এখন হ্যাঁ, আমাদের বায়োল্যাটারাল ডিসপিউটসের কোনো অভাব নাই, ওয়াটার শেয়ারিং থেকে শুরু করে, ট্রেড থেকে শুরু করে, কানেক্টিভিটিতে শুরু করে, বর্ডার থেকে শুরু করে আমাদের ভীষণ রকম মানে কি বলবো হসপিটালিটি আমরা আমাদের প্রতিবেশী দেশের কাছ থেকে পেয়েছি, কোনো কোঅপারেশন আমরা কিন্তু পাইনি। আবার মানে মানসিকতার দিক থেকেও কিন্তু এক ধরনের কি বলবো বৈরী এক ধরনের আচরণ আমরা কিন্তু বহুদিন ধরে দেখেছি। বাংলাদেশকে আন্ডারমাইন করা, রেসপেক্টফুলি ট্রিট না করা, যে মিউচুয়াল মানে রেসপেক্টফুল রিলেশনস দুইটা সভরেন নেশনের মধ্যে থাকা দরকার, সেটা আমরা দেখছি না। কিন্তু তারপরেও আমি বলবো ডিপ্লোমেসিতে এই যে আপনার এই ইন্ডিয়া ফ্যাক্টরের কথা যদি আপনি আলাপ করেন, তাহলে আমরা কি সিকিউরিটি ইস্যুটাকে তো আমরা ইগনোর করতে পারবো না, আমরা ট্রানজিট ইস্যুটাকে ইগনোর করতে পারবো না, আমরা বর্ডার ইস্যুটাকে ইগনোর করতে পারবো না, আমাদের কানেক্টিভিটিটাকে ইগনোর করতে পারবো না। সো উই নিড টু পারসু আ ভেরি কী বলবো যে ক্যালিব্রেটেড ডিপ্লোমেসি, যেটা আমরা এখন করছি। একই সঙ্গে চায়নার সঙ্গে যেটা হচ্ছে, চায়নার সঙ্গে সোলি ডেডিকেটেড টুয়ার্ডস আওয়ার ইকোনমিক ইন্টারেস্ট। যদি আপনি স্ট্র্যাটেজিক বিষয়গুলো বাদও দেন, স্ট্র্যাটেজিক বিষয় আমাদের না, হয়তো চায়নার থাকতে পারে। আমরা যেটা দেখি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের
এইড দরকার, সাপোর্ট দরকার, এনগেজমেন্ট দরকার, কানেক্টিভিটি দরকার, এবং চায়নার ম্যানুফ্যাকচারিং রেলোকেশনের জন্য কিন্তু আমরা ওয়েট করতে পারি, তাই না? চায়নার অনেক ম্যানুফ্যাকচারিং যেটা তারা রেলোকেট করতে চায়, অতীতে সারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা রেলোকেট করেছিল, কোরিয়া থেকে, এখান থেকে সানসেট টেকনোলজি, ওদের জন্য সানসেট টেকনোলজিগুলো, এই যে সানসেট টেকনোলজিগুলোর জন্য কিন্তু আমরা এখন ওয়েট করতে পারি। আমাদের যে এইলিং এবং মানে সিক যে আমাদের ধরেন যে শিল্পায়নের যে প্রক্রিয়া, সেটাকে রিভাইটালাইজ করার জন্য এই জিনিসগুলো দরকার। সো চায়না অলসো বিগ ফ্যাক্টর ফর বাংলাদেশ। আবার ইউএস এর কথা যদি চিন্তা করেন, যে আমাদের গ্রেটার মার্কেট অ্যাক্সেসের জন্য ইউএসএ কিন্তু আমাদের সবচেয়ে বড় রপ্তানি, তাই না, ডেস্টিনেশন, 5.5 billion এক্সপোর্ট ডেস্টিনেশন। তো এক্সপোর্ট ডেস্টিনেশনকে আপনি কি, হাউ ক্যান ইউ ইগনোর দ্যাট? তো সুতরাং মার্কেট অ্যাক্সেসের জন্য আমাদের ওখানে ইয়ে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম পশ্চিমাদের সঙ্গে কিন্তু আমাদের গভর্নেন্স পার্টনারশিপ আছে, আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের পার্টনারশিপ আছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে না, আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখার কোনো সুযোগ নেই, এবং সেটা আমাদের নতুন সরকারও খুবই ডিপলি এটাকে এপিটোমাইজড করেছে, এবং ওই অনুযায়ী তারা অ্যাকশনসে গেছে। তা আমি মনে করি যে যদি তারা ইন্ডিয়া ফ্যাক্টরটাকেও বিবেচনায় না নিত, তাহলে কিন্তু চায়না কুড বি দ্য ফার্স্ট ভিজিট। এক্স্যাক্টলি, কিন্তু চায়না তো ফার্স্ট ভিজিট হয় নাই। এই জায়গাতে কিন্তু আমার মনে হয় যে ডেক্সটারিটি, এই ডেক্সটারিটিতে আমরা নির্ভর করতে চাই অ্যাকচুয়ালি। মানে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং আমাদের জন্য স্বার্থের অনুকূলে হয়, আমাদের জন্য ইকোনমিক বেনিফিট নিয়ে আসে, এবং ইন দ্য লার্জার ওয়ে যে বাংলাদেশের জনগণ যাতে উপকৃত হয়, সেই ধরনের ডিপ্লোমেসি করলে জনগণের সমর্থন থাকবে। এবং মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে উনি যে সূচনাটা করেছেন, আপনি খেয়াল করে দেখবেন এর আগেও কিন্তু প্রায় 20 বছর আগে অনারেবল প্রাইম মিনিস্টারের, তখন উনি যুগ্ম মহাসচিব ছিলেন, সিনিয়র, আমি একটা ইন্টারভিউ করেছিলাম, ওখানেও কিন্তু প্রশ্ন করেছিলাম যে মালয়েশিয়ার প্রতি ওনার একটা ফ্যাসিনেশন আছে কেন জিজ্ঞেস করেছিলাম, তখন উনি এই কথাটা আমাকে বলেছিলেন যে মালয়েশিয়ার প্রতি ফ্যাসিনেশন এই কারণে যে 80 দশকের শুরুতে তারা যে ডেভেলপমেন্ট আর্কিটেকচারটা শুরু করেছে, যেই মানে কি বলে যে যাত্রাটা শুরু করেছে, দ্যাট ওয়াজ ভেরি রিমার্কেবল, এবং সেটা খুব ইমপ্রেসিভ লেগেছে ওনার কাছে। এবং তারা যে পুত্রাজায়া একটা নিউ ক্যাপিটাল ফর্ম করেছে, তারা এয়ারপোর্ট থেকে পুত্রাজায়া যাওয়ার পথে বিভিন্ন ধরনের একটা খনির কথা উনি বলেছিলেন, যে একটা টিনের খনিকে তারা কিভাবে একটা মানে পরিবেশ সম্মত একটা প্রাকৃতিক জলাধার তৈরি করেছেন, সেটা একদিকে দৃষ্টিনন্দন, অন্যদিকে এটা মানে প্রাকৃতিক বা ভারসাম্য রক্ষার জন্য জেন্টিং হাইল্যান্ডের কথা উনি বলেছিলেন। তার মানে ওইটার প্রতি কিন্তু ওনার একটা আকর্ষণ ছিল যে না, মালয়েশিয়ার উন্নতির মানে রেসিপিটা উনি দেখতে চান। ঠিক একই সঙ্গে এবারও কিন্তু ক্ষমতায় এসে কিন্তু উনি মালয়েশিয়াকে বেছে নিয়েছেন, এবং রাইটলি হি মানে কি বলে যে পিকড আপ। তো ওইটা করেছেন শুধুমাত্র এই ধরনের কন্ট্রোভার্সিটা অ্যাভয়েড করার জন্য, নট টু শো দ্যাট আমরা কোনো কান্ট্রি স্পেসিফিক, কোনো কান্ট্রি সেন্ট্রিক ডিপ্লোমেসি করছি। আমরা শুধু এই জন্যই বারবার উনি বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, হয়তো এটার একটা ডিফারেন্ট কনোটেশন আছে, যে কেন এটা তো আগে কি বাংলাদেশ ফার্স্ট ছিল না? হ্যাঁ, হয়তো মুখে সবাই বলেছে যে হ্যাঁ, কাজে করেন, কিন্তু কাজে ছিল না, কাজের কোনো রিফ্লেকশন নাই। তো আমরা ওয়েট করব, আমরা দেখব, খুবই এগারলি দেখব যে বাংলাদেশ ফার্স্ট যেই কথাটা ওনারা বলছেন, যে স্লোগানটা দিচ্ছেন, সেটা কতটা মিনিংফুলি, কতটা প্রোডাক্টিভলি ওনারা পার্সু করতে পারেন ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার নেশন, ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার পিপল। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আলোচনা আসলে শেষ করতে হচ্ছে, আমরা সময়ের অভাবে আরও কথা শুনবার আগ্রহ ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার প্রধান বেশ মুন্সিয়ানার সাথে সব কিছু কিন্তু করছেন, যেটি মিস্টার জহুরুল আলম বললেন যে মালয়েশিয়া ভিজিটের মধ্যে দিয়ে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করলেন, নয় চীন নয় ভারত, প্রথম যে ভিজিটটি তিনি মালয়েশিয়া দিয়ে শুরু করলেন, এবং চীনে গিয়েছে, হয়তো ভারতও যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র যাবে, প্রয়োজনে রাশিয়া যাবে। বাংলাদেশের যে অর্থনৈতিক যে ডিপ্লোমেসি, বাংলাদেশের যে অর্থনৈতিক স্বার্থ, দেশের স্বার্থ, বাংলাদেশ ফার্স্ট, সেই বিবেচনা রেখে বর্তমান সরকার তার যে কর্মপন্থা নির্ধারণ করছে, সেই কর্মপন্থাতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার অত্যন্ত বুদ্ধিদীপ্ততার সাথে তার সরকারের সহ সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন। আমরা আশাবাদী হতে চাই, আমরা মনে করি এই ভূ রাজনীতির যে চোরাবালিতে বাংলাদেশ কোনোভাবেই আর ডুবে যাবার কোনো সংখ্যা আমাদের থাকবে না। আমরা মনে করি আমাদের সরকার প্রধান এবং আমাদের অংশীজনরা যারা রয়েছেন, ডেভেলপমেন্ট পার্টনাররা যারা রয়েছেন, সকলের সাথে আমরা একসাথে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করব, এর প্রত্যাশা রেখে আজকে আমাদের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাই জনাব পারভেজ করিম আব্বাসী আপনাকে, ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক জনাব জহুরুল আলম আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।